ইমামের শব্দগল্প চলভাসী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন গ্রিস মহাকবি হোমারের অডিসি মহাকাব্যের দীর্ঘ কাহিনী অংশের সিরাজুল ইসলামের বাংলা অনুবাদ গদ্যরূপ অতিথি। শুরু হচ্ছে গ্রিক মহাকবি লিখিত অতিথি। অডিসিউস নগরে ঢুকেছেন। তখন রাত নেমেছে এই অজানা নগরে। পদে পদে তাঁর দুশ্চিন্তা। পথে একটি মেয়েকে দেখতে পেয়ে বললেন, এই যে মেয়ে, শোনো, আমি এদেশের লোক নই, বাইরে থেকে এসেছি, কাউকে চিনি না এখানকার। আমি রাজবাড়ি যাব, বলে দেবে কি তার পথটা কোন দিকে? মেয়েটির বাড়ি রাজবাড়ির কাছেই। তার স্বভাবটি ভারী মিষ্টি। সে বলল, আমার সঙ্গে আসুন, দেখিয়ে দেব। কিন্তু আপনি যে বিদেশী তা কাউকে আর বুঝতে দেবেন না, কারো সঙ্গে কথা বলবেন না। বিদেশিদের আমরা বড় একটা পছন্দ করি না। অডিসিউস বুঝলেন এই মেয়ে খুব বুদ্ধিমতী। কোনো কথা না বলে তিনি চললেন ওর পিছু পিছু। অডিসিউস দেখলেন নগরটি প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের উপরে জাহাজের মাস্তুল সব দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। কিছু দূর গিয়েই দেখেন চোখের সামনে জেগে উঠছে রাজবাড়ি। দেখলেন চমৎকার এক দৃশ্য। দূর থেকেই চোখে পড়ল রাজবাড়ির সামনে সারি সারি ফলের গাছ, ডালিমের, আপেলের, নাশপাতির, ডুমুরের, জলপাইয়ের। এখানে ফল মনে হয় কখনো শেষ হবে না। আসলে তাই। সেসব গাছের একদল ফল দেয় গ্রীষ্মকালে, আরেক দল শীতে। সারা বছর ধরেই ফুল ফুটছে, ফল পাকছে। লতিয়ে উঠেছে আঙুর লতা। থোকা থোকা ঝুলছে আঙুর। একদিক দিয়ে পাকে আর একদিক দিয়ে ফলে। তরকারিরও চাষ আছে, দেখলেন অডিসিউস। সবুজেরা যেন আপন মনে খেলছে। মাঠের দুপাশে দুটো ঝর্ণা। একটি এঁকে বেঁকে চলে গেছে মাঠের মধ্য দিয়ে, অন্যটি সারা শহরের লোকদের পানির যোগান দেওয়া শেষ করে এখন এসে যেন বিশ্রাম নিচ্ছে রাজবাড়ির কাছে। নিজে না দেখলে সেই দৃশ্যের বর্ণনা দেয়াও কঠিন। অডিসিউস দেখলেন যে রাজপ্রাসাদের দরজাগুলো সোনা দিয়ে তৈরি। দরজার কাঠামো কাঠের নয়, রূপার। হাতলগুলো সোনার। এগিয়ে দেখেন ভেতরে অনেকগুলো কুকুর, কোনোটি সোনার, কোনোটি রূপার, যেন পাহারা দিচ্ছে সবাই মিলে। ভেতরে ঢুকতেই চোখ পড়ল দেয়ালের পাশে উঁচু উঁচু সব আসন বসানো, প্রতিটি ঢাকা অতি সুন্দর কাপড়ে। রাজবাড়ির মেয়েরা সবাই কাজ করে। কেউ শস্য ভাঙে খুব মিহি করে, কেউ বা তাঁত বনে, কেউ কাটে সুতো। এই দেশে ছেলেদের দক্ষতা যেমন জাহাজ চালানোতে, মেয়েদের দক্ষতা তেমনই গৃহকাজে। এর মধ্য দিয়ে অডিসিউস ঢিপ ঢিপ করা বুকে এগিয়ে এলেন সামনে। দেখেন সোনার তৈরি যুবকেরা সব মশাল ধরে দাঁড়িয়ে আছে, আর গণ্যমান্য ব্যক্তিরা সব খেতে বসেছেন একসঙ্গে। সিংহাসন দেখে অডিসিউস রাজাকে চিনলেন। চেহারা দেখে রানীকে। সোজা চলে গেলেন সেদিকেই। রাজাকে পার হয়ে রানীর সামনে এসে হাঁটু গেড়ে বসে হাত ধরলেন রানীর। হঠাৎ এমন একটা ঘটনা দেখে থ মেরে গেল সবাই। মুখে কারো রা নেই। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই অডিসিউসই শুরু করে দিলেন তার নিজের কথা।
বললেন, মহারানী, দয়া করে আমার কথাটা শুনুন। আমি এসেছি আপনাদের কাছে সাহায্য চাইতে। আপনার অতিথিদের কাছেও আমার একই আবেদন। আমি দেশ ছাড়া পথহারা এক পথিক। আমার প্রার্থনা, আপনারা আমাকে আমার দেশে পাঠিয়ে দেবার একটা ব্যবস্থা করুন। আবেদন শেষে রাজা রানীর সামনে ওই মেঝের উপরেই বসে পড়লেন অডিসিউস। দেখা গেল কেউই কোনো কথা বলছেন না। বোধ করি বিস্ময়ে কাটছে না তাদের। শেষে একজন কথা বললেন। বয়সে বৃদ্ধ তিনি, ধনী, জ্ঞানে ও অভিজ্ঞতায়। কথা বলেন চমৎকার। তিনি বললেন, রাজা আলসিনৌস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ইনি আগন্তুক, ধুলোতে বসে আছেন। আপনার উচিত একে উঠে বসতে বলা, এর জন্য খাবার আনতে হুকুম করা। আমরা সবাই তো অপেক্ষা করে আছি আপনি কি বলেন সেটা শোনার জন্য। আলসিনৌস তখন খেয়াল হলো। অডিসিউসকে হাত ধরে তুললেন তিনি। রূপার তৈরি আসনে বসতে দিলেন তাকে। রাজপুত্রদের একজন উঠে গেল রাজার ইশারায়। সে আসনেই বসলেন অডিসিউস। হাত ধোয়ার পাত্র এলো, টেবিল এলো সামনে। তারপর এলো অত্যন্ত সুস্বাদু সব খাবার। রাজা বললেন, আপনারা সবাই ফ্রিসিয়ানদের চালাক ও পরামর্শদাতা। রাত তো অনেক হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে আমাদের। আজ এ পর্যন্তই থাক। কাল সকালে বরং আমরা আবার মিলিত হব। তখন ঠিক করা যাবে এই অতিথির জন্য আমরা কি করতে পারি। জানি না এর দেশ কোথায়, কত দূরে। যেখানেই হোক, যত দূরেই হোক, যাতে তিনি সহজে নিরাপদে দেশে পৌঁছাতে পারেন তার ব্যবস্থা অবশ্যই করা হবে। আমরা ব্যবস্থা করব, সঙ্গে লোকও দেব। একে নিজের দেশে পৌঁছে দেব। তবে আর একটা কথা, এমনও তো হতে পারে ইনি আদপে মানুষই নন, মানুষের ছদ্মবেশ ধরে এসেছেন। সঙ্গে সঙ্গে জবাব দিলেন অডিসিউস, ধন্যবাদ মহারাজ। ওই একটা বিষয় আপনাকে নিশ্চিত করতে পারি, আমি মানুষই, ছদ্মবেশী দেবতা নই। আমার দুঃখের লম্বা ফিরিস্তি দিয়ে আমি আপনাদের বিরক্ত করতে চাই না। কষ্টে কষ্টে আমার হৃদয় শক্ত পাথর হয়ে যাওয়ার কথা। তবু ওই যে আপনাদের সামনে খাবার খেলাম অমন গপ গপ করে, সে শুধু এই জন্যই যে আমি মানুষ। আর মানুষের পক্ষে ক্ষুধার চেয়ে বড় কোনো মনিব নেই। প্রার্থনা এখন আমার কেবল একটাই, কাল সকালে আপনাদের এই ভাগ্যাহত অতিথির যাত্রার ব্যবস্থাটা করুন। এখন একটি মাত্র ইচ্ছাই শুধু বেঁচে আছে, দেশের মাটিতে আপনজনের মাঝখানে যেন আমি মরতে পারি। ব্যাস, আর কিছু নয়। অডিসিউসের কথা বিফলে গেল না। মনে হলো খুশি হয়েছেন সবাই। এক বাক্যে সবাই মিলে রায় দিলেন যে একে স্বদেশে পাঠানোই ঠিক। তারপর তারা বিদায় নিলেন পরস্পরের কাছ থেকে। চলে গেলেন যে যার বাড়ি। রইলেন শুধু রাজা আলসিনৌস আর রানী এরিতি এবং তাদের সঙ্গে সাহায্যপ্রার্থী অডিসিউস। রানী গৃহকর্মীরা খাবারের পাত্রগুলো সরিয়ে নিচ্ছিল। এরা তিনজন কথা বলছিলেন। রানী প্রথমে বললেন কথা। অডিসিউসের গায়ে তিনি তার পরিচিত জামা কাপড় দেখে ভারী অবাক হয়েছেন। সেজন্য সরাসরি প্রশ্ন করলেন তিনি। বললেন, কিছু মনে করবেন না, আমি সরাসরি জিজ্ঞাসা করছি আপনাকে, আপনি কে, কোথা থেকে এসেছেন? গায়ের জামা কাপড়গুলোই বা পেলেন কোথায়? আপনি না বললেন যে আপনি এখানে এসেছেন ঘটনাচক্রে? সতর্কভাবে তখন জবাব দিলেন অডিসিউস। বললেন আপন কাহিনী। মহারানী, শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাহিনী একটানা দুর্ভোগেরই কাহিনী। সেটা শুনতে গেলে আপনি বিরক্ত হবেন।
সংক্ষেপে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। ওই যে সমুদ্র আপনাদের দেশকে ঘিরে রেখেছে, ওই সমুদ্রেরই এক অজানা কোণে দ্বীপ আছে একটি। সেখানে জনপ্রাণী নেই, আছেন কেবল ক্যালিপসো। দেবী তিনি, সৌন্দর্য তুলনাবিহীন, কিন্তু অন্যদিকে আবার ভীষণ ভয়ঙ্কর। তার ভয়ে সে দ্বীপে মানুষ তো ঘেঁষেই না, দেবতারাও পা দেন না। অথচ এমনই কপাল যে সেই দ্বীপে গিয়েই আসলে পড়লাম আমি। না, কোনো সঙ্গী ছিল না আমার। সঙ্গী যারা ছিলেন, একসঙ্গে জাহাজে ছিলাম যাদের সঙ্গে, তারা নিশ্চিহ্ন হয়ে গেলেন। মাঝ সমুদ্রে বজ্রের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল জাহাজ। কেবল আমিই বাঁচলাম কোনো মতে, তক্তা ধরে ভাসতে ভাসতে। 9 দিন পর 10 দিনের দিন রাতের বেলা অন্ধকারে আশ্রে গিয়ে পড়লাম ওই দ্বীপে। সেই অনিন্দ সুন্দর দেবী আমাকে তুলে নিলেন, যত্ন করলেন, এও বললেন যে অমরতা দেবেন আমাকে। আমার আর বয়স বাড়বে না কোনোদিনই। কিন্তু একদিনের জন্য কেন, এক মুহূর্তের জন্য আমার মনে কোনো শান্তি ছিল না। আমি আমার দেশকে ভুলতে পারিনি। 7 বছর ছিলাম সেই দ্বীপে। আমার চোখের পানি আকাশ দেখত, বাতাস দেখত, আর সেই পানিতে কাপড় ভিজত। 8ম বছরে কেন জানি না দেবীর হঠাৎ দয়া হলো। তিনি বললেন যেতে দেবেন। নিজের হাতে নৌকা তৈরি করলাম আমি। তিনি সংজ্ঞা দিলেন প্রচুর পরিমাণে খাবার আর কোনো কালেই ধ্বংস হবে না এমন জামা কাপড়। বাতাস দিলেন অনুকূল। রওনা তো হলাম। 17 দিন সামনে চলল নৌকা। 18 দিনের দিন দূরে দেখলাম ছায়ার মতো ভেসে উঠেছে আপনাদের পাহাড় পর্বতগুলো। আমার খুশি তখন দেখে কে? কিন্তু হাই, সেই হাসি খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ দেখি ঝড় উঠেছে, আর সেই সঙ্গে উতলা হয়ে উঠেছে সমুদ্র। কি করব ঠিক করতে পারছি না। এমন কি ঘটেছে সেটা বুঝে ওঠার আগেই চোখের সামনে দেখলাম নৌকাটা ভেঙে বাতাস ও স্রোতের মুখে চলে এসেছি আপনাদের তটভূমিতে। কিন্তু পাড়ে উঠবার চেষ্টা করে দেখি না, সে উপায় নেই। তাই আবারও সাঁতরাতে থাকলাম। শেষে একটা নদীর মুখ পেয়ে সেখানে ঢুকে উঠার মতো জায়গা পেলাম একটু। জায়গাটা পাহাড়ি নয়, বাতাস যে আক্রমণ করবে তেমনও নয়। কোনো মতে পাড়ে উঠে আশ্রয় খুঁজলাম। এরই মধ্যে রাত এলো নেমে। একটা ঝোপের ভিতর ঢুকে এলিয়ে দিলাম শরীর। সারা রাত অজ্ঞানের মতো ঘুমিয়ে অনেক বেলায় ঘুম থেকে উঠেছি। সত্যি কথা বলতে কি, সূর্য তখন উঠার দিকে নয়, ডোবার দিকেই বরং। ঘুম ভাঙলে দেখি রাজকন্যার সঙ্গিনীরা বল নিয়ে ছুটোছুটি করে খেলছেন। স্বয়ং রাজকন্যাও আছেন তাদের সঙ্গে। রাজকন্যাকে দেখে তো প্রথমে মনে হয়েছিল কোনো দেবীকে দেখছি বুঝি। তার কাছে আবেদন করেছিলাম সাহায্যের জন্য। চমৎকার বিচক্ষণতা তার। তিনি খাবার দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন। এই হলো বৃত্তান্ত আমার। রাজা আলসিনোস বললেন, রাজকন্যা যা করেছে ঠিকই করেছে, তবে অপরাধ করেছে একটা। তার উচিত ছিল আপনাকে সরাসরি রাজবাড়িতেই নিয়ে আসা। সর্বপ্রথম তার কাছেই তো আপনি সাহায্য প্রার্থনা করেছিলেন। অডিসিউস বললেন, মহারাজ, সেটা আপনার মেয়ের দোষ নয়। আমি নিজেও রাজি হতাম না সরাসরি আপনার কাছে আসতে। আমার ভয় ছিল আপনি হয়তো খুশি হবেন না আমাকে দেখে। রাজা শুনে হাসলেন, বললেন, এসব সামান্য ব্যাপার নিয়ে আমি রাগ করি না। আমি দেখছি স্বভাবের দিক থেকে আপনার সঙ্গে আমাদের গরমিল নেই। আপনি ইচ্ছে করলে স্বাচ্ছন্দ্যে আমাদের এখানে থাকতে পারেন। আতিথেয়তায় কোনো ত্রুটি হবে না।
আর যদি মনে করেন চলে যাবেন, তাতেও আমরা কেউ বাধা দেব না। আপনার দুশ্চিন্তা দূর করার জন্য আমি কি বলে শুনুন। আমি বলি, আপনি যদি চান কাল সকালে রওনা হতে পারেন। আপনি জাহাজে যাবেন, আমাদের সুদক্ষ নাবিকেরা টানবে তার তাঁর। ঘুমাতে ঘুমাতে চলে যাবেন। দূরত্বের প্রশ্ন নেই। সমুদ্রের শেষ প্রান্তেও যদি হয় আপনাদের দেশ, তবু আপত্তি নেই আমাদের। আমরা পৌঁছে দেব আপনাকে। আপনি দেখবেন আমাদের নাবিকের দক্ষতা। ধৈর্য ধরে শোনেন অডিসিউস। তার বুক ভরে ওঠে আশায়। কথাবার্তা যখন চলছিল তারই ফাঁকে নির্দেশ দিয়েছিলেন রানিয়েরিতি। গৃহকর্মীরা লেগে গিয়েছিল কাজে। মশাল হাতে নিঃশব্দ তৎপরতা তাদের। সুন্দর খাট এনে বিছিয়ে দিল একটা। ভারী বিছানা দিল পেতে, ওপরে পারল চাদর, এনে রাখল গরম কম্বল। সব কাজ শেষ হলে অডিসিউসের কাছে এসে বলল তারা, আপনার বিছানা তৈরি, ইচ্ছা করলে ঘুমোতে পারেন। আর তখনই বুঝলেন অডিসিউস, ঘুমানো তার জন্য কি ভীষণ প্রয়োজন। এত সব বিপদ ও উদ্বেগের শেষে রাতের বেলা নিশ্চিন্তে আরামে ঘুমালেন তিনি। আমার গল্পটি এই পর্যন্তই শেষ হলো। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দ গল্প। গল্পটি পাঠ করা হলো বাংলাদেশ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আনন্দপাঠ ৬ষ্ঠ শ্রেণীর বই থেকে। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ইমামের শব্দ গল্পের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।